যাচ্ছি রাজবাড়ি দেখতে, রাজবাড়ির ঐতিহাসিক মাঠ দেখতে। কেমন হয় এই উপমহাদেশের এই সময়ে আমরা যদি এই প্রজন্মের মানুষ যদি আমরা রাজবাড়ি দেখতে যাই। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটি নতুন গল্পের মাধ্যমে আজকের আমার ব্লগটি শুরু করছি। তো আমি এখন যাচ্ছি, সত্যি সত্যি আমি রাজবাড়িতেই যাচ্ছি এবং ঐতিহাসিক মাঠে যাচ্ছি। তো এটা হচ্ছে গাজীপুর জেলায় অবস্থিত। আমরা জানি এই রাজার আসলে অনেক গল্প আছে, চমকপ্রদ গল্প আছে, যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম বই। তো তার আগে আমি একটি কথা বলে নেই, আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয় নাই, কিন্তু আসলে 2-3 যাবৎ কোনো ভিডিও, কোনো ব্লগ আমি দিতে পারছি না, যে কারণে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে। তো আমি ভাঙা গলা নিয়েই আজকে এই ব্লগটা দিচ্ছি, সবাই আমাকে ক্ষমা করবেন, জানি না কেমন হবে শুনতে। তো যাই হোক, আমি কিন্তু রাজবাড়িতে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। তো সেখানে যেতে যেতে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে রাজবাড়ির গল্পটা শুনলাম, আবার একটু রিনিউ করে নিলাম, যেহেতু ছোটোবেলায় পড়েছিলাম, সব তো এখন আর মনে নেই। তো আমরা যতটুকু পড়েছিলাম যে রাজবাড়ির রাজা ছিল অনেক অত্যাচারী, সে কিন্তু তার প্রজাদেরকে অনেক অত্যাচার করত, এবং প্রজারা যদি তাদের নিয়মিত খাজনা দিতে না পারতো, সে কিন্তু কোনো কিছু দেখতো না, তাদেরকে চপেটাঘাত করতো। আমরা আসলে যেরকম সিনেমায়, নাটকে আমরা কিন্তু ছোটো থেকে এগুলো দেখে দেখে বড় হয়েছে, এবং রাজাদের যে চরিত্রিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমাদের ভিতরে একেবারে একটা ছবির মতো এঁকে গিয়েছে। এই গল্পের সাথে সেই ছবির সাথে কিন্তু অনেক মিল আছে। এই যে আমি কিন্তু রাজবাড়িতে চলে এসেছি এবং রাজবাড়ির দোতলায় আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু ভিতরটা দেখা যাচ্ছে, চারিদিকে অনেক বড় বড় গাছ, এবং এখানে নাকি আরও অনেক সুন্দর সুন্দর, অনেক নামি দামি, অনেক রেয়ার গাছ ছিল, যে গাছগুলো এখন আর নেই। বর্তমানে এটি ডিসি অফিস এবং অন্যান্য অফিস হিসাবে এখানে এটা এখন প্রচলিত আছে এবং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই যে নিচে যে রুমগুলো, হয়তো বা এখানে রাজার পাইক পেয়াদা যারা ছিল তারা সেখানে থাকতো। আর উপরে আমার একজন বলেছে যে সম্ভবত 300টা কামরা ছিল, এবং যেটা নাট্যমঞ্চ সেটা কিন্তু এখন আছে, নৃত্য মঞ্চ যেটাকে বলে, আমি একসময় সেটাও দেখেছিলাম। তো সেটাও এখনও আছে, এবং এইটার এই প্রান্ত ও প্রান্ত কতটা বড় এবং কতটা সুরক্ষিত দেখলে আসলে বোঝা যায় না। তো আমি মাঝে মাঝে ভাবি, একটু নীরবে ভাবি যে কিভাবে সম্ভব সে এত আগে এত সুন্দর করে, এত বিলাসবহুল করে বাড়িটিকে বানানো হয়েছে। কাঠের মাচাটা কাঠের, চারিদিকে দরজা জানালাগুলো কাঠের, আবার আমরা এদিক দিয়ে আবার প্রাচীর আছে। তো সবচেয়ে চমকপ্রদ যে গল্পটা, সেটা হলো যে রাজার স্ত্রী, সে কিন্তু রাজা যখন নাচ গান নিয়ে বেশি ব্যস্ত থাকতো, নর্তকী নিয়ে বেশি ব্যস্ত থাকতো, তার মনে কিন্তু একটা অবহেলা, একটা দুঃখ, আস্তে আস্তে বাধা বাঁধতে থাকে। তখন যখন রাজা একদিন অসুস্থ হয়ে যায়, তখন তাদের যে গৃহ চিকিৎসক ছিল, সে চিকিৎসা দিতে দিতে এবং রানীর দুঃখের কথা শুনতে শুনতে একসময় রানীর প্রতি তার একটা দুর্বলতা কাজ করে, এবং তাদের মধ্যে একটা গভীর প্রণয় সৃষ্টি হয়। তো ওইদিকে রাজার চিকিৎসা করতে করতে তারা আসলে সামনে পথের কাঁটা দূর করার জন্য তারা চিন্তা ভাবনা করে। তারপর রাজাকে ঘুমের ওষুধ অথবা মরে যাওয়ার মতন বিষ খায় তাকে। বিষ খাওয়ানোর পরে তারা যখন মনে করে যে সে মরে গিয়েছে, তখন তাকে দূরে জঙ্গলে ফেলে রাখে আসে। আর রাজার হলো কি, রাজার ছিল সৌভাগ্য, সেই রাতে প্রচণ্ড বৃষ্টি হয়, এবং বৃষ্টির সেই বিষক্রিয়া নষ্ট হয়ে যায়, এবং সকালে কেউ একজন হয়তো বা তাকে উদ্ধার করার পরে সে দীর্ঘদিন প্রাসাদ থেকে দীর্ঘদিন দূরে থাকাতে কেউ একজন তাকে সুস্থ করে নিয়ে আসে। আর বাড়িতে তো রানী মনে করে যে সে রাজা মরে গেছে, তারা তো সে ডাক্তারকে বিয়ে করে। তো যাই হোক, এরপরে আসলে রানী আর বুঝতে পারে না, রাজা ফিরে আসে, রাজা তারপরে কেস করে তার রাজত্ব ফিরে পায়। তো এই ছিল আসলে সংক্ষিপ্ত গল্পটি। তো এই গল্পটি আসলে সত্যি খুব চমকপ্রদ এবং শিক্ষণীয়। আসলে কারো মনের ভিতরে কখনো ক্ষোভ পুষে রাখতে হয় না, এবং কোনো সম্পর্কতেই ফাঁকি রাখা ঠিক না। অবশ্য আগের দিনে রাজাদের কার্যকলাপ, তাদের চিন্তাভাবনা, তাদের চেতনা সবই ছিল অনেক ব্যতিক্রম, এবং সেখান থেকে আমরা কিন্তু বর্তমান প্রজন্ম অনেক বেরিয়ে এসেছি এবং আরও বেরিয়ে আসবে, এবং মানুষের মন এবং মননশীলতার উন্নয়ন হবে। সেই সাথে সাথে মানুষের পারস্পরিক জীবনের সম্পর্ক উন্নয়ন হবে, এবং সবাই খুব ভালোভাবে নীতিগতভাবে এবং ভালোবাসার মাধ্যমে বসবাস করতে পারবে। তো সেটা নিয়ে আসলে আমি ভাবি, আমার এখানে রাজবাড়িতে আসলে আমার সময়টা খুব ভালো কাটে।